চায়ের চুমুকে। ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন চায়ের চুমুকে। দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই নতুন কিছু, আর ঈদ মানেই প্রিয়জনের সাথে হালকা একটু খুনসুটি আর আড্ডা। আর আড্ডা কিন্তু জমে না প্রিয়জন ছাড়া। তাই আপনাদের জন্য কিন্তু আমাদের চায়ের চুমুকে অনুষ্ঠানে থাকছে স্পেশাল একজন অতিথি। দর্শক, অতিথির কথা যখন বলছি তখন একটু বলে নিতে চাই, আমরা কিন্তু ছোটবেলায় সকলেই পড়েছি বিপরীত শব্দ, অর্থাৎ যে শব্দটি বলবো তার ঠিক বিপরীত শব্দটা। যেমন সাদার উল্টা হচ্ছে কালো, রাতের অন্ধকার উল্টা হচ্ছে দিন। সেরকম কিন্তু নানা আসলে এরকম আছে বিপরীত শব্দ। সেরকম যদি বলি সরবের বিপরীত শব্দ কি আপনারা বুঝতে পেরেছেন? অনেকের মনে আছে, অনেকের নেই। সরবের বিপরীত শব্দ কিন্তু নীরব। জি দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের পছন্দের জনপ্রিয় অভিনেতা নীরবকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চায়ের চুমুকের অনুষ্ঠানে, প্লিজ আসবেন। ঈদ মোবারক ভাইয়া, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? ঈদ মোবারক আপনাকেও। আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব ভালো লাগছে আপনাকে আমাদের আজকে স্টুডিওতে পেয়ে। বসবেন, কারণ ঈদ সম্পর্কে আপনার কাছে অনেক কিছু জানার আছে আজকে আমাদের। জি ভাইয়া, আপনাকে যে পেয়েছি, আসলে ঈদের আমেজটা আপনার জন্য কেমন সেটা আমরা ইতোপূর্বেও জেনেছি যে আপনি খুব এনজয় করেন এবং খানিকটা সময় পরিবারের সাথে দেন। কবিতে একটা ভাষা আছে, কবিদের ভাষায় সকলেই জানে, বলে কবি এখানেই নীরব। এই যে কবি নীরব, নীরব আসলে কোথায় নীরব সেটা একটু আপনার কাছে জানতে চাই। আমার কাছে মনে হয় যে এটা আসলে সিচুয়েশনের উপর ডিমান্ড করে, যে আমি আসলে কোন সিচুয়েশনে নীরব থাকবো আর কোন সিচুয়েশনে একটু মানে ক্যারেক্টার থেকে বের হয়ে বা নিজের মতো না থেকে মানে মানুষজনের কাছে আসলে অনেক বেশি নিজের কথা বলবো। সো এটা ডিপেন্ড করে আসলে সময়ের উপরে, যে সিচুয়েশনটার উপরে, যে কন্ডিশনটা কি। আচ্ছা, আরো অনেক কথা আছে কবিদের কথায় যদি বলি, তুমি রবে নীরবে, এখানে কি আসলে কবি আপনাকে বুঝিয়েছেন কিনা, বা যখন আপনার নাম নীরব রাখা হয়েছে তখন কি এখান থেকে রাখা হয়েছিল কিনা? আপনার এই নাম নিয়ে অনেক রহস্য কাজ করে আসলে। না, এটা নিয়ে আসলে কোনো রহস্য নেই, একদমই মানে ওপেন বুক এটা। সেটা হচ্ছে যে তুমি রবে নীরবে, এগুলো অনেক পুরনো, যেগুলো হচ্ছে যে মনে হয় আমার জন্মেরও অনেক অনেক আগের। সো সেই জায়গা থেকে এগুলো আমাকে মিন করে লেখা হয়নি। আবার যখন এই পুরনো ঢাকার নীরব হোটেল আছে, আমাকে মানুষ জিজ্ঞেস করতো যে এটা কি ভাই আপনার হোটেল কি? না, আসলে এরকম কোনো কিছু না। সো মানে এই একটু ডিফারেন্ট হওয়ার কারণে যে এই নামটা নিয়ে মানুষের অনেক কিউরিওসিটি কেন। আবার আমাকে জিজ্ঞেস করতো যে আসলে নামের এইটার হয় না যে নামের তো দুরকম একটা মিনিং থাকে, একটা হচ্ছে নীরব মানে চুপচাপ, আবার একটা আছে নীরব মানে হচ্ছে নিরবধি, যে একটা কন্টিনিউয়াস একটা ইয়ে। তো আমার মা বা আমার বাবা বা আমার বোন নামটা রেখেছিল, সো তারা আসলে কোন চিন্তা করে রেখেছিল এটা আসলে ওইভাবে করে কখনো জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, যেহেতু নীরব নিয়ে কথা বলছি বারবার, মানে আপনাকে ঘিরে আসলে আমাদের প্রত্যেকটা কথা। নীরব নিয়ে যদি আমি 5টা বাক্য আপনাকে রচনা করতে বলি, মানে 5টা বাক্য গঠন করতে বলি। বাক্য? হ্যাঁ, নীরব শব্দ দিয়ে, যেটা আমরা আসলে স্কুল কলেজে পড়েছি যে একটা শব্দ দেওয়া হয়, সেখান থেকে একটা করে বাক্য তৈরি করতে হয়। তাহলে আপনি আপনার সম্পর্কে নীরব নিয়ে কি কি বাক্য তৈরি করবেন? কঠিন জিনিস তো, এটা তো কখনো ফেস করিনি। মানে কিরকম, মানে বাক্য মানে আমি পুরো একদম যেমন নীরব সকালে ঘুম থেকে ওঠে, হ্যাঁ তুমি রবে নীরবে। ও, এটা তো খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, নীরব নীরবের মতো করে টাইম মতো ওঠে। আচ্ছা, না আমি এটা বলেছি, এটা আর হবে না। আচ্ছা ঠিক আছে। তারপরে নীরব এখন আপনার সাথে কথা বলছে। আচ্ছা, এটিএন বাংলার দর্শকদের সামনে কথা বলছে। তারপরে এটিএন বাংলার দর্শকরা আমাকে অনেক পছন্দ করে। তারপরে এটিএন বাংলা নীরবের খুব পছন্দ। এটিএন বাংলা যারা দেখছে তাদের সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ ভাইয়া, ভালো বলেছেন। আচ্ছা, আমরা কিন্তু বাংলা সিনেমাতে দেখি যে আসলে নায়িকা নায়কের সাথে ধাক্কা খেলেই প্রেম হয়ে যায়, এবং সাথে সাথে প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে সংসার, সংসার থেকে সংসারে শাশুড় শ্বশুরের যুদ্ধ, মানে একটা পুরো একটা সংসারের কাহিনী একটা গানের মধ্যেই শেষ হয়ে যায়। তো আপনার ব্যক্তির লাইফে এরকম কখনো ধাক্কা খেয়ে প্রেমে পড়েছেন কিনা, বা এখন প্রেমে পড়াটা কতটা সহজ না কঠিন, সেই কি আগের মতো ধাক্কা খেলে প্রেম হয়? আমার মনে হয় ধাক্কা খেয়ে প্রেমের যে ব্যাপারটা, সেটা এটা একদমই মানে মানে একটা কল্পনার বিষয়। প্রথমত হচ্ছে যে এই ধাক্কা খেয়ে প্রেম হওয়ার যে গল্পের যে কনসেপ্টটা তৈরি হওয়া, এটাকে আমরা খুবই পজিটিভলি দেখি, এবং আমরা কিন্তু আপনি চিন্তা করে দেখলে বুঝবেন যেটা কিন্তু একটা অন্যরকম একটা মানে ফিলোসফি।
সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের বাস্তব জীবনে তো আমরা কখনো প্রেম হলেও বা কখনো অনেক সুখের কোনো ঘটনা ঘটলেও কিন্তু আমরা নাচ গান বা একদম পুরো হাত টাত ছেড়ে নাচানাচি করি না। সো এটাতে ইলিউশনের পার্ট, ফ্যান্টাসি, যেটা হচ্ছে একটা স্বপ্নের মধ্যে আমরা দেখি। সো এই ধাক্কা খেয়ে প্রেম হয়ে যাওয়াটাও একটা মানে ইলিউশন, মানে গানে গিয়ে বা একটা কল্পনায় যাওয়ার একটা ব্যাপার থাকবে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা অনেক সুন্দর। এবং আরও একটা যে বাধ্যবাধকতা থাকে সেটা হচ্ছে একটা স্টোরির মধ্যে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে অনেক কিছু মানে প্রকাশ করার জন্য আসলে আমার মনে হয় যে এই জিনিসটা তৈরি করা হয়। আর আমরা তো আমাদের বাস্তব জীবনে যেহেতু মানে এই গান টান আমরা কখনো হয় না, তো আমার লাইফ এরকম ধাক্কা খেয়ে প্রেম কখনো হয়নি। গুনগুন করে গান গাওয়া হয়েছে না মনের মধ্যে, প্রেমিকাকে দেখে? না, মানে গান মনে হয়নি, মানে হয় না যে একটা কোনো একটা গান শুনেছি সেই গানটার লাইন মনে পড়লো বা এরকম হয়েছে আসলে। আচ্ছা, সেটি দিয়ে ফ্লার্ট করা হয়েছে? আচ্ছা, আমরা দেখি যে যখন হিরোইন কখন একটা মুসিবতে পড়ে, একটা সিরিয়াস একটা কন্ডিশন, ভিলেন তাকে নিয়ে যাচ্ছে, তখন হিরোকে চিৎকার করে ডাকলেই হিরো চলে আসে, মানে সেকেন্ডের চোখের পলকে হিরো চলে আসে। এটা কি কখনো লজিক্যালি পরবর্তীতে সিনেমা দেখে আপনার মনে হয়েছে যে এটা আসলে কিভাবে সম্ভব, যে আসলে নায়িকা বলতেছে বাঁচাও আমাকে, সাথে সাথে হিরো এন্ট্রি? হাউ ইজ ইট পসিবল? মানে ঢাকা শহরের যে রাস্তা সেখানে তো মনে হয় যে কারওয়ান বাজার থেকে এফডিসি তে আসলে অনেক সময় লেগে যায়। প্রেমিক আসলে মানে প্রেমিকার আশেপাশেই থাকে, সো আসতে সময় লাগে না। আর এটাও একটা ব্যাপার যেটা বললাম যে ফ্যান্টাসির জায়গা থেকে আমাদের বাস্তব জীবনে আমরা তো সিনেমাটাকে আসলে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরে আমাদের কালচারের সাথে মিল রেখে আমরা আসলে আমাদের কালচারটাকে বলতে চাই। সো সেই জায়গা থেকে আমাদের প্রেম ভালোবাসা, ধাক্কা খাওয়া, তারপরে মানে ফাইট হওয়া, মানে যেমন অ্যাকশন, এটাও তো আসলে খুব রেয়ার যে আমাদের জীবনে ফাইট তো আর এইভাবে হয় না, প্রেম করতে গিয়ে ফাইট হয়ে যাবে। সো এটা একটা ইলিউশনের পার্ট। রাইট। আচ্ছা, আরো একটি রীতি আছে, আরেকটি কথা আছে, প্রবাদ আছে যে রাধে সে ভালো চুলও বাঁধে। তো আমরা কিন্তু নীরবকে দেখেছি ঝুঁটি বাঁধতে, এবং এখনো আছে। না, আমি চুল মানে বাঁধতে অনেক ভালো পারি, এবং আমার চুল যদি কেউ বেঁধে দেয় সেটা আমার কোনোদিন পছন্দ হয় না। সেটা হচ্ছে শুটিং এর সময় হয়, মেকআপের কেউ এসে মানে চুল বেঁধে দিচ্ছে, বা আমার বউ যদি বাসায় আমার যদি দেখা যাচ্ছে আমি বলছি চুলটা বাঁধো, মানে কারোটাই হয় না। মানে আমি আমার আচ্ছা, এই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে যেহেতু বলে যে রাধে সে চুলও বাঁধে, তো আপনি যেহেতু ঝুঁটি বাঁধেন, তো আপনিও কি ভালো রান্না করতে পারেন কিনা, ভালো রাঁধুনি কিনা? না, একদমই না, আমি রান্নাবান্না একদমই পারি না। যেটা হচ্ছে অনেক আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন হতো না, বাসায় আম্মা বা আব্বু যখন থাকতো না, তখন রাতের বেলা ফ্রেন্ডরা থাকার প্ল্যান করতাম। তখন দেখা যেত আমরা 3-4 জন ফ্রেন্ড মিলে মানে খিচুড়ি রান্না করব। খিচুড়িতে কি কি দেয় তখন তো আসলে ওরকম মানে মানে টিউটোরিয়াল দেখে যে শেখা যায় বা ইউটিউব থেকে যে আমরা নিতে পারি, ওগুলো তখন তো আসলে মাথায় ছিল না। প্লাস আমাদের তখন ওরকম ফোন টোন নিয়ে অত বেশি ফ্যাসিনেশন ছিল না। সো আমরা নিজেরা আইডিয়া করে করে রান্না করতাম, এবং কখনো মানে খিচুড়ির কালার হয়ে যেত বাসন্তী রঙের, কখনো হয়ে যেত মানে অফ হোয়াইট কালার। তো এরকম করতে করতে এক্সপেরিমেন্ট করতে করতে যা রান্না করা হয়েছে তাই। প্লাস মানে ডিম ভাজা হয়েছে জীবনে মনে হয় অনেক বেশি। আচ্ছা, এই মানে এর বেশি কিছু না। আচ্ছা, আমরা নায়কদের দেখি যে তারা আসলে প্রেমে পড়লে বৃষ্টির সিন থাকে, বৃষ্টিতে ভেজা। অবশ্য আপনারও মনে হয় কোনো না কোনো কাস্টে এরকম ছিল বৃষ্টির সিন হয়, এবং আরো বেশি হয় কখন, মানে যখন দেখবেন যে অনেক ঠান্ডার মধ্যে মানে 5 ডিগ্রি 6 ডিগ্রি বা 7 ডিগ্রিতে চলে যায়, তখন হচ্ছে বৃষ্টির গান হয়। আর যখন মনে করেন 35 ডিগ্রি 38 ডিগ্রি 40 ডিগ্রি, তখন দেখা যাচ্ছে 2-3টা ওভারকোট জ্যাকেট পরে শুটিং করে, মানে রিভার্স হয় সব সময়। এবং আমার মনে আছে একটা বৃষ্টির গান করেছিলাম একটা ছবিতে, ওই ছবির তখন শ্রীমঙ্গলে মানে 7.2 ছিল, এবং ওইখানে বৃষ্টির মধ্যে মানে মানে রেইন দিয়ে করা হচ্ছে, এবং রেইনের মধ্যে গরম পানি দিয়ে বাট ওই ঠান্ডায় তখন আর গরম পানি থাকে না, মানে সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছিল। সো মানে কি যে অবস্থা। লাইফে এরকম অনেক এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা, আমরা কাজ করতে গেলে কত ধরনের এনভায়রনমেন্ট, কত ধরনের পিপল, নতুন পিপলদের সাথে মিট আপ হওয়া, সবকিছুই ভালো। তো বৃষ্টির সময় তো দেখা যায় যে নায়ক নায়িকারা জুটিয়ে প্রেম করছেন, নাচছেন, গাইছেন, একে অপরকে প্রেম নিবেদন করছেন। তো তাদের মোবাইল ফোন কি ভিজে নষ্ট হয়ে যায় না?
না তখন আসলে মানে প্রেম করার সময় আমার মনে হয় যে এগুলো কোনো কিছু মাথায় থাকে না। প্রেমে পড়লে যে মানুষের ব্রেইন কাজ করে না সেটার হ্যাঁ, কি প্রমাণ? মানুষের কনসেন্ট্রেশনটা শুধু আসলে তখন ওই জায়গায় ফোকাস থাকবে। সো তখন মোবাইলটা ভিজলো কি ভিজলো না এগুলো আসলে এত কিছু আসবে না। আচ্ছা, এখনকার জেনারেশনের প্রেম আমরা দেখি যে সিচুয়েশনশিপ প্রেম, সিচুয়েশনশিপ যেটাকে বলে, এটা তো অবশ্যই আপনি ওয়ার্ডটা শুনে থাকবেন, যে এখনকার জেনারেশনের জেনজিরা বলে যে সিচুয়েশনে পড়ে আমরা রিলেশনশিপে আছি, কিংবা রিলেশনশিপটা খুব একটা লং লাস্ট করে না। আবার অনেক দেখি যে 7-8 বছরের প্রেম তাদের বিয়ে পর্যন্ত যায়, ভালো। কিন্তু যেহেতু আমরা একটু নেগেটিভলি কথা বলতে চাই যে প্রেম যাদের টিকে না বা প্রেম না টিকার কারণটা এখন এই জেনারেশনের অন্যতম কারণ কি? প্রথমত হচ্ছে কমিটমেন্ট এবং ট্রাস্টের একটা জায়গা মানে খুব দরকার। এবং আমার মনে হয় যে প্রেমটাও হুটহাট করে হয় এবং একজন একজনকে না চিনে না বুঝে এটাই না চিনে না বুঝে ডিসিশন নিয়ে হঠাৎ করে মানে সময়টা অল্প নিয়েই হ্যাঁ, তারা একদম অল্প ডিসিশন সময়ের নিয়ে একটা ফেলে। ফ্যাসিনেশন মাথার মধ্যে কাজ করে যে ওকে মানে ছেলেটার মেয়েটাকে ভালো লাগে, মেয়েটার ছেলেটাকে ভালো লাগে। এবং তখন যেটা হয় আস্তে আস্তে করে হয়তো সবই ভালো লাগে, মানে ছেলেটা নর্মাল একটা জিনিস করলো মনে করো ওয়াও ওই কেমন সুন্দর লাগতেছে, আবার মেয়েটা একটা জিনিস করলো তখন ওয়াও মেয়েটাকে কি সুন্দর লাগতেছে। বাট এই যে অল্প দিনের ফ্যাসিনেশন, এই ফ্যাসিনেশনটাই হয়তো আসলে সাস্টেন করাটা টাফ হয়ে যায়। আমরা তো সকলেই ছাত্র জীবনে যেমন বিপরীত শব্দ পড়েছি, তেমন আমরা রচনা পড়েছি, তেমন আমরা ভাব সম্প্রসারণও কিন্তু পড়েছি সকলেই। তো আমি যদি আপনাকে একটা ভাব সম্প্রসারণের টপিক দিই, সেটা নিয়ে কি আপনি একটু বলতে পারবেন আমাদেরকে? টপিকটা কি আমি দিব? মানে কমন পড়লে হয়তো বলতে পারবো। আচ্ছা, আপনার সাথে রিলেটেড হবে। সেটা হচ্ছে যেহেতু আপনি একজন নায়ক, তো আমাদের টপিক হচ্ছে নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব। এটি আপনার ভাব সম্প্রসারণের আজকের টপিক। নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব। নায়িকার অভাব। যদি সিনেমার ক্ষেত্রে বলি, যেটা হচ্ছে এলাকার কিছু পাতি মাস্তান থাকে, হ্যাঁ, দেখবেন যে ওই এলাকার যে সবচেয়ে ভালো ছেলেটা, যেই ছেলেটা নায়ক হওয়ার যোগ্যতা রাখে বা একটা আদর্শ মানে আদর্শ নিয়ে থাকার মানে যাকে নিয়ে বলা যাবে যে হ্যাঁ এই ছেলেটা এরকম একটা ভালো ছেলে, স্টুডেন্ট ভালো, দেখতে ভালো, চালচলন ভালো, ভদ্র নম্র, কিন্তু ঠিক অপোজিট একটা ক্যারেক্টার, ওর হচ্ছে ভাবটা হচ্ছে ওর চেয়ে বেশি। এটাই হয় কিন্তু আসলে হ্যাঁ। এটা এই ট্রিকটা অনেকে অ্যাপ্লাই করে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো সিনেমাতে কাজ করতে গিয়ে এমন কোন সিনেমার কোন সিকোয়েন্স আছে যেটা আপনি পরবর্তী টিভি স্ক্রিনে দেখার পর মনে আপনি নিজেই হেসেছেন, যেটা আসলে কেমন হলো, বা এটা দর্শকরা না যতটা হেসেছে আপনি নিজেই নিজের উপর হেসেছেন, বা একটু ফানি লেগেছে আপনার কাছে, যদিও সেটা ইমোশনাল সিন, বা আপনার কাজ নিয়ে আপনার যে এটাকে সমালোচনা করার যে একটা ব্যাপার, সেটা কি আছে কিনা, বা না, সেটা আমি তো কতটুকু করা মানে হয়? সেটা হয় যে আমার কাজের সমালোচনাটা আসলে মানে যে যেভাবেই করুক, বাট আমি আমারটা খুব মানে সিরিয়াসলি করতে চাই এবং আমি আমার কাজটাকে একজন সমালোচক হিসেবেই দেখতে চাই এবং অলওয়েজ তাই করি। এবং আমার মানে সেটা হচ্ছে অ্যাক্টিংয়ের মানে হাত রাখা থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে কি কি প্রবলেম আছে সেই জিনিসগুলো আমি অবশ্যই মানে মানে অবশ্যই চাই এটা আমি দেখতে। এবং এরকম অনেক আছে, মানে আমার মনে হয় যে ওরকম বহু সিন আছে যেগুলোর থেকে মনে হয় যে হ্যাঁ এখান থেকে এটা ভালো করতে পারতাম, এখান থেকে এটা ভালো করতে পারতাম। তো এগুলো অগণিত। আচ্ছা, ব্যক্তি জীবনে তো আমরা আগেও আপনাকে জিজ্ঞেস করেছি যে ব্যক্তি জীবনে আপনি একটু অন্যরকম, আপনাকে টিভি স্ক্রিনে আমরা যেরকম দেখি, ব্যক্তি জীবনে আপনি একটু রিজার্ভ থাকতে পছন্দ করেন, এটার পেছনে কারণটা কি? যখন আমরা সিনেমা করি বা কোনো ক্যারেক্টার প্লে করি, ওইটা তো আসলে আমি না, ওইটা তো ওই ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের মতো করে আমি হই। সো আর ব্যক্তি জীবনে যেটা আমি সেটা তো আমি এরকমই। যেহেতু ঈদের আমেজ এখন চলছে, সো ঈদের তো অবশ্যই ব্যস্ততা ছিল, কিন্তু আমরা এখন দেখি যেটা যে হিরো হিরোইনরা কিন্তু সিনেমার থেকে একটু শোরুম ওপেনিং বা অন্যান্য কাজে বা অ্যাড এবং টিভিসি ওভিসি এগুলোতে একটু বেশি কাজ করছে। সেক্ষেত্রে আপনার কি কাজের ব্যস্ততা কেমন ছিল, বা কোয়ালিটিফুল কাজ নিয়ে আপনি কি চিন্তা করছেন? না, অবশ্যই আমার কাছে মনে হয় যে দেখেন এখন আসলে মানে শুধু সিনেমাটা কিন্তু শুধু সিনেমা কেন্দ্রিক নেই। কারণ হচ্ছে এখন অনেক আর্টিস্টরা না মানে আমাদের ছবির ক্ষেত্রে দেখেছি আমাদের ছবিগুলোতে অনেক নাটকের বা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর, মিউজিকের বলেন বা সোশ্যাল মিডিয়ার বলেন, এরাও কিন্তু এখন সিনেমাতে অ্যাক্টিং করছে, বিভিন্নভাবে ইনভলভ। সো এই জায়গাগুলো তো অনেক স্প্রেড হয়েছে, তাতে যেটা হচ্ছে কাজের পরিধিটাও বেড়েছে। এবং অবশ্যই সেই জায়গা থেকে আমি বলবো যে কাজ যেটাই হোক সেটা অনেক
মন দিয়ে করতে হয়, মন দিয়ে করলে আমার মনে হয় যে সব কাজই ভালো। বাট কাজের সিরিয়াসনেসটা আসলে থাকা উচিত যেটাতে, সেটাতেই ফোকাস রাখা উচিত। আমার মনে হয় যে সিনেমাটা করলে সিনেমার যে ইমেজটা, ওই ইমেজটাই আসলে আমার মনে হয় যে আপনাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবে। সো বিজ্ঞাপনটা করি বা যেই শোরুমটা ওপেন করি, এটার মধ্যেও ওই জায়গাটা থাকতে হবে আমার মনে হয়। অবশ্যই অ্যাক্টিভিটি থাকাটা অনেক, মানে অ্যাক্টিভ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ দর্শকদের কাছে কিন্তু শুধুমাত্র সিনেমার থ্রুতেই যে সব আর্টিস্ট আসলে পৌঁছায় তা কিন্তু নয়। কারণ আমরা কিন্তু যদি দেখি পার্শ্ববর্তী দেশ বা যদি আমরা হলিউডেও যাই, আমরা কিন্তু তাদেরকে বিভিন্ন সেক্টরে কাজ করতে দেখি, বিজ্ঞাপন করছে, ওবিসি করছে, বাট ইভেন আমাদের অনেক ক্যাম্পেইন করতেও কিন্তু ক্যাম্পেইন করতেও যায়, যাতে করে একদম কিন্তু দর্শকদের কাছে একদম সামনাসামনি, এবং তারা কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্কিং এও কাজ করছে, বেশ ভালো কাজ করছে। নিজেকে এই যে সব সময় সুন্দরভাবে গুছিয়ে রাখা এবং বডি ফিটনেস মেনটেন করা এবং স্মার্টলি রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে ডায়েট চার্টে কি কি থাকে? প্রথমত হচ্ছে ডায়েট চার্ট মানে ডিপেন্ড করে হচ্ছে আমি আসলে কেমন কাজ করছি বা কেমন করে কাজ করতে চাই, নিজেকে কিভাবে দেখাতে চাই। সো অনেক মাঝখানে অনেক দিন এমন হয়েছে ভাত খাইনি, একদম ভাত অফ করে দেয়া। আর মানে আমি একদম সুগার ইনটেক করি না, মানে চিনি খাই না। এবং এমন হচ্ছে যে কোনো সময় দেখা যাচ্ছে চিনি যদি কেউ ভুলে চাতে বা কফিতে দিয়ে দেয়, তখন আমার মানে এই জায়গাটা মনে হয় যে মানে এটা কী হলো, কেউ আমাকে মানে বিষ খাওয়াচ্ছে। তো ওইটা আমার জন্য অনেক ভালো একটা দিক যে কেউ আমাকে ক্রেভিংও হয় না সুগারের? না, মানে আমি ক্রেভিং হলে আমি খেজুর খাই। সো যেমন আমি ওখানে একটু সুগার থাকে। হ্যাঁ, সো ওই মানে ন্যাচারাল সুগারটা আপনি নেন। সুগারের চেয়ে বড় কথা হচ্ছে যে এনার্জিটা পাওয়া যায়, তো ওইটাকে আমি নেই। আর আমি ভাতটা খাই না, মানে আমার মনে হয় যে এগুলোর প্রতি আমার খুব মানে ভাতের প্রতি ফ্যাসিনেশন কম। আবার হয় না যে অনেক সময় অনেক মানে দাওয়াত থাকে, ওখানে খেতেই হয়, সো তখন ওগুলো মেনটেন করলে তখন আবার একটা ওইটাকে কন্ট্রোল করার জন্য বা ওইটার প্রিকশনের জন্য তো আর কিছু করি না। বাট আফটার মানে কি করা যায় সেটা নিয়ে অনেক কনসার্ন থাকি, তখন লেবু পানি টানি খেয়ে এটা একটু ব্যবস্থা। আচ্ছা, আসলে হিরো হিরোইনদের কত আসলে কষ্ট না, কত খাবার অ্যাভয়েড করতে হয়। আমি ভাই খেতে পছন্দ করি, আমি খেতেই পছন্দ করি, এবং আমি প্রচুর মিষ্টি খেতে পছন্দ করি। এবং আমাদের রাজবাড়ির একটা মিষ্টি আছে, সেটা একটা শঙ্করের মিষ্টি বলে, এবং উপর দিয়ে অনেক রাজবাড়ির শঙ্করের মিষ্টি অনেক ফেমাস। হ্যাঁ, সো মানে আমার নানা বাড়ি দাদা বাড়ি দুটোই রাজবাড়িতে, সো সেইখান থেকে ওই মিষ্টি আমি কি করি, যখনই কেউ নিয়ে আসে তখন কিন্তু মানে টেবিলে রাখার পরে, ডাইনিং স্পেসে রাখার পরে আমি একবারে খাওয়ার পরে আমি আবার বলে দিই যে সবাইকে দিয়ে দিতে, কারণ আমি আবার ক্রেভিং হবে। আচ্ছা, বেশ দারুণ ভাইয়া, চমৎকার একটি আড্ডা হয়েছে। আসলে কখন যে সময় শেষ হলো একদমই বুঝতে পারিনি, এবং সুন্দর কিছু গান শুনলাম, আপনার ঈদটা নিয়েও, আপনার ব্যক্তিগত লাইফটাও জানলাম, আপনাকে নিয়েও জানলাম। বেশ দারুণ একটা জমজমাট আড্ডা হয়েছে। একটু জানতে চাই আপনার কেমন লেগেছে? আমার কাছে মনে হয় যে এবার দর্শক যারা দেখেছে তারাও মানে অনেক ইন্টারেস্ট ফিল করবে এবং মজা পাবে প্রোগ্রামটা দেখে। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে অনেক অনেক, এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ আরও ভালো কাটুক যেটুকু সবাই আছে, এবং আগামী ঈদে অবশ্যই আপনার সাথে আবারও দেখা হবে আশা করছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন, এবং যাবার আগে সকলকে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।